মৌহার দেশ সমর সেনের লেখা। এই মৌহার দেশ কবিতাটি সমর সেন লিখেছেন এবং এই কবিতার মধ্যে একটা নস্টালজিয়া আছে বলতে পারো। এই কবিতার মধ্যে এমন একটা ভাব আছে যেটা যে কোনো একজন মানুষকে চট করে মানে একটা সম্মোহনের মধ্যে ফেলে দেবে। দেখো কি বলছে একটু, তারপর আমি কবিতাটা এক্সপ্লেন করছি। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। তাহলে একটা জিনিস প্রথমেই বলি, এই মৌহার দেশ কবিতা একটি কাল্পনিক কবিতার মতো। পরবর্তী সময় আমরা যখন এই কবিতার নামকরণ নিয়ে আলোচনা করতে যাব না, দেখব মৌহার দেশ, মৌহা মানে কি? মৌহা একটা ফুলের নাম। সেই ফুলের দেশ মানে ভর্তি সেই ফুলটা থাকবে, সেই ফুলের মধ্যে থাকা একটা দেশ যাকে মৌহার দেশ বলা হচ্ছে। মানে দেখবে কখনো কখনো আমরা স্বপ্নের মধ্যে, আমরা আমাদের সেই ইমাজিনারি কোনো ওয়ার্ল্ডে এমন কোনো একটা জায়গা দেখতে বা যেতে পছন্দ করি যেখানে ধরো গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো থাকবে। মানে বিভিন্ন সিনেমায় আমরা মাঝে মধ্যেই এরকম দেখে থাকি যে গোলাপ ফুল পুরো ভর্তি রয়েছে, তার মধ্যে দিয়ে পা ফেলে কেউ যাচ্ছে। বাট ইন রিয়ালিটি, বাস্তবে সেটা কি সম্ভব? সম্ভব নয়। এটা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব। আর এরকম ভাবেই আমাদের এই মৌহার দেশ কবিতা সমর সেন দেখিয়েছেন বাস্তবতা এবং কল্পনা এই দুটোর মধ্যে একটা অমিল রয়েছে এবং সেই অমিলটা বাস্তব এবং কল্পনাকে আলাদা করে দিচ্ছে সেই জায়গাকে। ঠিক আছে, কবি এখানে একজন কয়লা খনির শ্রমিককে পোর্ট্রে করছেন। মানে উনি কয়লা খনির শ্রমিক হিসাবে নিজে আর কি নিজেকে মনে করছেন সেরকম ভাবে। এবার কি বলতো, এই কয়লা খনিতে যারা কাজ করে এদের কাজটা খুব একটা সহজসাধ্য, সহজ সরল নয়, বুঝতে পারছো? কোল মাইন। সুতরাং ওদের, আমরা যেমন এই খোলা পৃথিবীতে থাকতে পারি, ওরা কিন্তু পারে না। ওরা কোথায় থাকে? কয়লা খনির নিচে। কয়লা কোথা থেকে উত্তোলন করা হয়? মাটির নিচে থেকে। সুতরাং ওরা ওই কয়লা খনিতে মানে মাটির নিচে একটা লাইট, মানে কিছু লাইট জ্বালিয়ে ওর মধ্যেই থাকে। এবং ওটা সাধারণত এতে ওদের আলাদা লাইটও মেবি থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা থাকে কিন্তু ওখানেই। সেখান থেকে হ্যাঁ উঠতে পারবে না। কেন? সেখান থেকে উঠে মাটির ওপরে মানে পৃথিবীতে আসতে পারে, কিন্তু সেটা অল্পক্ষণের জন্য। মানে আমাদের যেমন কাজের ছুটি হলে আমরা সেখান থেকে উঠে মাটির পৃথিবীতে মানে বিভিন্ন জায়গায় অবসর সময় কাটে, ওরা সেই পৃথিবীতে আসে মানে ওই মাটির নিচে থেকে। এটাই ওদের জীবন। এবং ওদের চিন্তা করো জীবনটা কতটা কষ্টকর, সারাটা দিন ওইভাবে। এবং তার সঙ্গে রয়েছে বিশাল পরিমাণ আওয়াজ। কিসের আওয়াজ? বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যন্ত্র দ্বারা যে কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করা হয় তার একটা বিশাল শব্দ। এবং এটা এক দুদিনের জন্য হলে তো এত কষ্টসাধ্য কিছু নয়, কিন্তু এটা যদি বছরের পর বছর হতে থাকে, চিন্তা করো কাজটা কতটা বেশি বোরিং। এবং এই কাজটা কোনোভাবেই একজন মানুষকে সুস্থ মানুষে পরিণত করতে পারে না, কিন্তু যার যা কাজ তাকে তাই করতে হয়। সুতরাং এই মানুষগুলো যখন এরকম কাজ করতে যায় তখন তাদের জীবন হয়ে ওঠে কিছুটা দুর্বিষহর মতো। ঠিক আছে, সেরকমই একটা জায়গা থেকে কবি এখানে কল্পনা করছেন সেই কয়লা খনির মজুরের মতো, যে এখান থেকে পালানো বা এসকেপ করার উপায় কি সেটা দেখতে গিয়ে উনি মানে পালানোর একটাই উপায় ওখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে। সেটা কি? কল্পনার দ্বারা, ভাবনার দ্বারা। সেই কল্পনাটা কোথায়? সেই কল্পনা হচ্ছে মৌহার দেশ, সমর সেনের লেখা মৌহার দেশ নামক একটা জায়গা যেটার ইন রিয়ালিটিতে কোনো অস্তিত্ব নেই। আমরা পরবর্তী কবিতাতে মানে কবিতার পরবর্তী স্ট্যান্জাগুলোতে জানতে পারবো এটা একটা কাল্পনিক জায়গা। কিন্তু
কবি চাইছেন এরকম সেই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো রাজ্যের মতো, ওরকমই একটা জায়গা কবি চাইছেন যেখানে তিনি আর কি থাকতে পারবেন, যেটা তার আর কি সেই কাল্পনিক রাজ্য, এবং যেখানে এভরিথিং ইজ পারফেক্ট, সব কিছু একদম সব কিছু পারফেক্ট, কোনো কিছুতে কোনো খুঁত নেই, এরকম একটা জায়গা। বোঝা গেছে কবিতার ব্যাকগ্রাউন্ডটা? এবার আমরা একটা একটা করে পড়ি। দেখো, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত, এখানে কবিতার মধ্যে প্রথমেই ভীষণ সিগনিফিকেন্টলি সন্ধ্যাবেলাকে পোর্ট্রে করা হয়েছে। মানে এই সন্ধ্যা ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট কোন সেন্সে? কবি আমরা বললাম প্রথমেই বহুদিন কাজকর্ম করে ক্লান্ত অনুভব করছেন। যদি আমরা বলতে থাকি যে সারা দিন কাজ করে সন্ধে পর্যন্ত, নাহলে ক্লান্ত হবে কি করে? দিনের বেলা সবে যদি সকালবেলা কাজ শুরু করতো, বা সবে যদি কাজ শুরু করতো, কোনো মানুষ যখন সবে কাজ শুরু করে কাজের প্রতি তার প্রচুর ইন্টারেস্ট থাকে, যত বয়স এগোতে থাকে একদম শেষের দিকে আসতে থাকে তখনই তো ইন্টারেস্ট থাকে না, তখনই তো কাজে ফাঁকি দেয়। সুতরাং এখানে সন্ধ্যাবেলা মানে কবি দুটো সেন্সে ধরা যেতে পারে। একটা হচ্ছে দিনের বেলা থেকে, মানে সকালবেলা থেকে কাজ শুরু হয়েছে এবং সন্ধ্যাবেলা পর্যন্ত রয়েছে এবং কবি ক্লান্ত অনুভব করছেন। অথবা আরেকটা ভাবা যেতে পারে, সারা জীবন কাজ করার পর কবির বয়সের এখন সন্ধ্যাবেলা বা একটা শেষের দিকে, মানে রাত হচ্ছে অন্তিম পরিণতি বা মৃত্যু যদি আমরা ধরি, তাহলে কবি তার জীবনের মৃত্যুর কিছুটা আগে রয়েছেন এবং সেখানে ক্লান্তি অনুভব করছেন। সেই জন্য বলছে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে। আবার প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যে সন্ধ্যাবেলায় জলস্রোত, কবি একটি জলাধারের সামনে বসে রয়েছে, একটা পুকুর ঝিল এরকম কিছুর সামনে বসে রয়েছে এবং সেই জলস্রোত সামনে দিয়ে বয়ে যাচ্ছে। দেখবে এমন অনেক সময় হয় সারাদিন বিভিন্ন কাজে ক্লান্তি বা অবসন্ন বা মন বিষণ্ণ থাকার ফলে আমরা মাঝে মধ্যে প্রকৃতির কাছে চলে যাই সন্ধ্যাবেলার দিকে, মানে তখন আর পারা যাচ্ছে না এই ক্লান্তির বোঝা বইতে। এবং তার খুব সহজ একটা উপায়, নয় গাছপালা যেখানে রয়েছে সেখানে গিয়ে ফাঁকা জায়গায় বসে যাওয়া, অথবা দিগন্ত বিস্তৃত ওই জলাধার রয়েছে, কারণ জলের ওই উথাল পাতাল আমাদের মনের উথাল পাতালের সঙ্গে অনেকটা একই রকম হয়ে যায়। সুতরাং দেখবে অনেকে চুপচাপ বসে, কোনো কাজ নেই, কিছু নেই, কোনো দিকে চিন্তা ভাবনা করছে না, বা চিন্তা ভাবনা ভেতরে ভেতরে করছে, ওপরে তেমন কিছু দেখাচ্ছে না, চুপ করে বসে বসে কিছু নুড়ি পাথর ইট পাটকেল এগুলো নিয়ে জলে একটা একটা করে থ্রো করে যাচ্ছে, একটা একটা করে ছুঁড়ে যাচ্ছে, জলটা কিছুটা ওই নেচে উঠছে আবার তারপর ঠিক হয়ে যাচ্ছে এবং এটাই আনমনে করতে থাকছে। এটা খুব কমন একটা সিন যেটা আমরা মাঝে মধ্যেই দেখতে পাই আমাদের এই সমাজে। ঠিক আছে, সেরকম ভাবে কবি এখানেও সেরকম ভাবে কোনো কাজ নেই, মানে তার মনও তেমন ভালো নেই, সেরকম ভাবে রয়েছে মাঝে মধ্যে সন্ধ্যার জলস্রোতে। এই জলাধারটা যেটা সেটা সন্ধ্যাবেলায় রয়েছে। অলস সূর্য দেয় এঁকে। আচ্ছা, অলস সূর্য, সূর্যকে অলস বলা হচ্ছে কেন? সূর্য কোন অ্যাঙ্গেল থেকে অলস হতে পারে? সূর্য তো সেই সকালবেলা, মানে যদি আমরা জেনারেল দিক থেকেও দেখি, সকালবেলা সূর্য উদিত হয়, সন্ধ্যাবেলা অস্ত যায়, এবং যদি আমরা বিজ্ঞানের দিক থেকে দেখি সারা দিন বা 24 ঘন্টা বা 365 দিন বা বছরের পর বছর কোনোভাবেই সূর্যের কাজ বন্ধ হয় না। পৃথিবী ঘুরতে থাকছে, সূর্য একটা দিকে, সূর্য যখন অস্ত যায় বা সূর্যকে যখন দেখা যায় না অন্য সাইডে পৃথিবীর, তখন সূর্য সকালবেলা হয়, মানে একদিকে সন্ধ্যে অন্যদিকে সকালবেলা, সূর্যের কাজ তো ক্রমাগত চলতেই থাকছে। তাহলে অলস কোন অ্যাঙ্গেল থেকে সূর্য কিভাবে হতে পারে? অলস তো তাকে বলা হয় যে কাজকর্ম করে না। এখানে সূর্যকে কেন অলস বলা হয়েছে? অলস সূর্য দেয় এঁকে। দেখো এখানে হচ্ছে সূর্য কিন্তু অলস নয়। দেখো, আমরা যখন মনে মনে দুঃখ পাই না, তখন মনে করি প্রকৃতি যেন কাঁদছে, মানে প্রকৃতির সবকিছুকেই তুমি তখন দেখবে দুঃখের সিন দেখতে পাবে। আবার যখন তোমার আনন্দ হবে, প্রকৃতি সূর্য যেন হাসছে মনে হবে, কত সুন্দর রোদ, কত সুন্দর একটা ওয়েদার রয়েছে এটা মনে হবে। আমাদের মনের পরিস্থিতি যেমন হয় আমরা তেমন ভাবেই প্রকৃতিকেও দেখতে থাকি।
সুতরাং আমি প্রথমেই বললাম কবি এখানে খুব ক্লান্ত বিষণ্ণ, সুতরাং তিনি অলস অনুভব করছেন। এত কাজকর্মের ফলে তিনি মনে করছেন জীবনে আর পারা যাচ্ছে না, একটু বিশ্রামের প্রয়োজন। সেই জন্য তিনি অলস ভাবে ওই জলস্রোতের সামনে বসে রয়েছে। বোঝা যাচ্ছে? কারণ জলের যে সামনে বসে রয়েছে তিনি তো অ্যাক্টিভলি কোনো কাজ করছেন না, চুপচাপ বসে বসে ভাবছেন। তার মনের জগতে বিভিন্ন ধরনের কথাবার্তা ফুটে উঠছে। সুতরাং সেইভাবে, সেই জন্য বলছে অলস সূর্যোদয় একে, যে সূর্যটাকে তিনি দেখছেন এই মুহূর্তে সেই সূর্য অস্ত যাওয়ার মুখে, এবং সেটা যেন অলস সূর্য। এবং কি এঁকে দিচ্ছে? দিচ্ছে এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কি বলা হচ্ছে? গলিত সোনার মতো, আবার একটা ইমেজারি, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। দেখো, সূর্য যখন একটা জলের সামনে থাকে এবং সকালবেলা ওঠে অথবা সন্ধেবেলা অস্ত যায়, এই সময় সূর্য যখন হাফ সার্কেলে দেখা যায় এবং তার নিচেই ঠিক জল রয়েছে, মনে করে দেখো জলের মধ্যেও রিফ্লেকশন পড়ে এবং লম্বা ভাবে এইভাবে এইভাবে করে লম্বা করে রিফ্লেকশন পড়ে। একটা স্তম্ভ, স্তম্ভ কোনটা? পিলার যেগুলো, এবং পিলারের মাথায় সাধারণত আগেকার দিনে কি থাকতো? গম্বুজ থাকতো, একটা গোল মতো। ঠিক আছে? এই পিলার এবং গম্বুজ, এরকম হাফ গম্বুজ অথবা ফুল গম্বুজ, এখানে ওই যে জলের মধ্যে যে ছায়াটা পড়েছে সেটা তো লম্বা একটা, সুতরাং ওটা পিলারের মতো, এবং তার মাথায় যে সূর্যটা রয়েছে এইভাবে, এটাকে কবি ভাবছে একটা স্তম্ভের মতো। দেখো এই শেপ তৈরি হচ্ছে, সেই জন্য বলছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। স্তম্ভটা কেমন? উজ্জ্বল আলোর, কারণ ওটা সূর্যের রিফ্লেকশন, তো চিকচিক চিকচিক করছে, উজ্জ্বল একটা, এবং রিফ্লেকশন হচ্ছে কি সূর্যের আলোর, চোখে লাগছে, সেই জন্য বলছে। এবং আরেকটা হচ্ছে গলিত সোনার মতো। সোনার মতো কেন? এখানে দেখো সূর্যের আলো ওই হলুদ এবং লালে মেশানো, ঠিক যেমন সোনার আভা তেমন ভাবেই ওই অস্ত যাওয়ার সময় যে সূর্যের আলো সেটাও যেন গলে যাওয়া সোনার মতো, মানে ওরকম হলুদ, গাঢ় হলুদ একটা রং, যেন সোনার দিয়ে বাঁধানো হয়েছে ওই জায়গাটাকে। কবি এটা দেখছেন। ক্লিয়ার? গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। আর একটা জটিল জিনিস এখানে বলা হচ্ছে, আর আগুন লাগে। আগুন লাগে তো বুঝলাম আমরা, কারণ ওই গলিত সোনার মতো ওটা আগুনেরও বর্ণ, মানে আগুন এবং সোনা সবারই ওই হলুদ রং, লাল, হলুদ, অরেঞ্জ, ওই ধরনের কালার। সুতরাং আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। একটু পরের দিকে সময় যাচ্ছেন, জলের অন্ধকার মানে এবার জলটা, সূর্য প্রায় ডুবে গেছে, সুতরাং জলটা অন্ধকার এবং ধূসর ফেনা, ছোট ছোট জল থেকে যে বুদবুদ গুলো বা যে বাবলস গুলো উঠছে সেগুলোকে ফেনা হিসাবে কবি কল্পনা করছেন। এবং সেটা ধূসর। ধূসর কেন? কারণ সেখানে আর আলো নেই, সূর্য প্রায় ডুবে গেছে, সেই জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আর একটা অ্যাঙ্গেল থেকে এখানে বলতে হবে যে এখানে কবি যেটা দেখছেন ধূসর, কারণ কবির মন ভালো নেই, কবির মন বিষণ্ণ রয়েছে। আমাদের যখন কোনো কিছু ভালো লাগে না তখন আমরা সেই জায়গাগুলোকে অন্ধকার, গ্রে কালার, অ্যাশ কালার, এই ধরনের কালার দেখতে থাকি, এবং এই ধরনের কালার সিম্বলেই সেই আমাদের মন খারাপটাকে বোঝানো হয়। কখনো দেখবে না মন খারাপে খুব সুন্দর ভাইব্রেন্ট কালার, রেড, ইয়েলো, গ্রিন, এই ধরনের কালার ইউজ করা হবে। মন খারাপের সময় বা যখন খারাপ লাগা তখন ওই ধূসর কালার, কালো কালার, এই ধরনের কালার ইউজ করা হয়। সেই উজ্জ্বল স্তব্ধতায়, সেই উজ্জ্বল স্তব্ধতা, উজ্জ্বল কেন? আলো অল্প অল্প এখনো রয়েছে, উজ্জ্বল স্তব্ধতা। স্তব্ধতা মানে হচ্ছে সবকিছু নিস্তব্ধ রয়েছে, মানে সন্ধে হয়ে গেছে, এতক্ষণ সারা সকাল যারা কাজ করছিল সেটা পশু পাখি থেকে মানুষ থেকে শুরু করে যে কোনো কেউ, সবাই এই মুহূর্তে স্তব্ধ, মানে পুরো পৃথিবীতে প্রাণীকুল যেন স্তব্ধ হয়ে গেছে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে,
ধোঁয়ার বঙ্কিম, ধোঁয়া, ধোঁয়া রয়েছে কেন এখানে? আমি প্রথমেই বললাম কবি একজন কয়লা খনি শ্রমিক, সুতরাং তার ওই যে কয়লা খনি, কয়লা উত্তোলন, ধোঁয়া, কলকারখানায় মনে করে দেখো শুধু ধোঁয়া উঠছে, কবির কাজের জায়গা থেকেও ধোঁয়াই উঠছে, সুতরাং ওই ধোঁয়ার বঙ্কিম, বঙ্কিম মানে হচ্ছে বিষ, নিঃশ্বাস, মানে ধোঁয়ার ওই বিষের মতো নিঃশ্বাস, ধোঁয়া রয়েছে যেখানে কোনো সতেজতা নেই, যেখানে কোনো আনন্দ নেই, সেই বিষের মতো নিঃশ্বাস, ঘুরে ফিরে ঘরে আসে, ঘুরে ফিরে আবার ঘরে আসে, শীতের দুঃস্বপ্নের মতো। শীতকাল একটা দুঃস্বপ্নের মতো সময়, কারণ শীতকালে কোনো প্রাণের অস্তিত্ব তেমন থাকে না, শীতকালে দেখবে গাছের পাতা ঝরে যায়, অন্যান্য প্রাণীদের বাঁচতে অসুবিধা হয়, সুতরাং বাঁচার সময় হচ্ছে এই গ্রীষ্মকাল বা শরৎকাল বা হেমন্তকাল, কিন্তু শীতকাল হচ্ছে গাছেদের দিক থেকেও পাতা ঝরে যাওয়ার সময়, সুতরাং সেই শীতের দুঃস্বপ্নের মতো অনেক অনেক দূরে আছে মেঘমদির মৌহার দেশ। কবি এখানে কল্পনা করছে, কবির কল্পনার জগৎ অনেক অনেক দূরে, আমাদের সেই কল্পনার জগৎ আমরা মাঝে মধ্যে সেই দেখবে ছোটবেলায় মা ঠাকুমারা বলতেন যে অনেক দূরে আছে কোনো এমন জায়গা যেখানে 7 সমুদ্র 13 নদীর পারে সেই কোনো সুন্দর রাজপ্রাসাদ আছে, ওটাও হচ্ছে কল্পনার জগৎ, সত্যিকারে তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমাদের কল্পনায় বা আমাদেরকে কল্পনা করানো হয় বা আমাদেরকে গল্প বলা হয়, সেরকম ভাবেই কবি বলছেন অনেক অনেক দূরে আছে, অনেক দূরে সেটা আছে মেঘমদির মৌহার দেশ, মেঘে ঘেরা মৌহার দেশ, মানে সুন্দর একটা কাল্পনিক জগৎ যেটা মৌহা ফুলের দেশ, মৌহা ফুলের দ্বারা যেটা আবৃত, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে, সমস্তক্ষণ মানে সকাল থেকে রাত পর্যন্ত পথের দুধারে, মানে একটা রাস্তা রয়েছে, রাস্তার দুধারে বড় বড় গাছ রয়েছে যার ছায়া পড়ছে, ছায়া ফেলে, দেবদারুর দীর্ঘ রহস্য, দেবদারু, লম্বা লম্বা দেবদারু গাছ রয়েছে, মানে স্বর্গের মতো একটা অনুভূতি এই মৌহার দেশে, দেবদারুর দীর্ঘ রহস্য, মানে বড় বড় দেবদারু গাছ এবং তার যে ছায়াগুলো পড়ছে সেই ছায়া এবং দেবদারু সবটা মিলিয়ে একটা রহস্যময় সিচুয়েশনের সৃষ্টি করছে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, এবং সেখানে আরো কি রয়েছে, দূরে সমুদ্র রয়েছে এবং তার দীর্ঘশ্বাস রয়েছে, রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, রাতের নির্জন নিঃসঙ্গতা মানে রাত্রিবেলা নির্জন রয়েছে, কারণ রাত্রিবেলা আর মানুষজন নেই, নিঃসঙ্গ, আলোড়িত করে, তাকে আন্দোলিত করে, আমার ক্লান্তির উপর ঝরুক মৌহা ফুল নামুক মৌহার গন্ধ, আমার ক্লান্তির উপর, কবি এখন সত্যি খুব ক্লান্ত, তার জীবনের শেষ ভাগে এসে বা কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, বা দিনের শেষ ভাগে এসেও তিনি ক্লান্ত হয়ে গেছেন, দুভাবেই আমরা বলতে পারি। আমার ক্লান্তির উপর কবি চাইছেন তার সেই ক্লান্ত শরীরের উপর ঝরুক মৌহার ফুল, মৌহার ফুলগুলো ঝরে পড়ুক, নামুক মৌহার গন্ধ, এবং মৌহার গন্ধ নেমে আসুক, কবি সেরকম অবস্থাতেই বিশ্রাম করতে চান বা চির নিদ্রায় শয়িত হতে চান। কবি এখানে তার মৃত্যু কল্পনাও করছেন যে কবি যখন মারা যাবেন তখন সেখানে যেন মৌহার ফুল, দেখবে আমাদের মারা যাওয়ার সময় সেখানে ফুল দেওয়া হয়, সাদা ফুল থেকে যে কোনো ধরনের ফুল দেওয়া হয়, সুতরাং ফুল কেন, ফুলের ওই গন্ধের জন্যে, সুতরাং কবিও চাইছেন তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তার এই ক্লান্তির উপর ঝরে পড়ুক কি মৌহার ফুল, তার সেই কাল্পনিক জগৎ নামুক মৌহার গন্ধ, মৌহা ফুলের গন্ধের মধ্যে দিয়ে কবি তার চির বিদায় নিতে চান। ঠিক আছে, তারপরে আমরা দেখব নেক্সট স্ট্যান্জাতে, এবার রিয়ালিটি দেখব, এটা হয়ে গেল কবির কল্পনার জগৎ, এবার আসছে কবি সত্যিকারের রিয়েল ওয়ার্ল্ডে। দেখো এই ঘুমটা তো হয়তো এসে গেল, মানে কবি ঘুমের মধ্যে, কবি কল্পনার মধ্যে এই মৌহার দেশ, মৌহার ফুল, মৌহার গন্ধ, মৌহার ফুল ঝরে পড়া, এই সমস্ত কিছু দেখলেন, বাট ইন রিয়ালিটি কি রয়েছে দেখো, এখানে অসহ্য, মানে কবি আর সহ্য করতে পারছেন না, নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মৌহা বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। দেখো এখানে অসহ্য, কবি রয়েছেন কয়লা খনির মধ্যে,
বলছে এখানে অসহ্য, আর সহ্য করা যাচ্ছে না, এই যে বিশাল আওয়াজ, একটা মানুষের পক্ষে সম্ভব ওই আওয়াজ, ওই অন্ধকারের মধ্যে সারা জীবন কাটানো? সুতরাং সেই জন্য বলছেন এখানে অসহ্য নিবিড় অন্ধকার, শুধু অন্ধকারই অন্ধকার, এবং কয়লার বর্ণ যেহেতু কালো, সেই জন্য এই কালো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একজন মানুষের দম বন্ধ হয়ে আসে, একদিন দুদিন নয়, প্রায় সারা জীবন। ঠিক আছে, মাঝে মাঝে শুনি এবার কবি ওই যে কয়লা খনির মধ্যে, সেখান থেকে মাঝে মাঝে কি শুনছেন, মানে বাইরে তো অরিজিনাল ওয়ার্ল্ড রয়েছে, মাটির পৃথিবী রয়েছে, সুতরাং কবি মাটির তলায় বসে কি শুনছেন? মৌহা বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। কবির কল্পনাকে বাস্তবের সঙ্গে জড়িয়ে দিয়েছেন, যে ওই কয়লা খনি নিচে রয়েছে এবং তার ধারে মানে মৌহা বন রয়েছে, মৌহা বনের ধারে রয়েছে এই কয়লা খনি, মানে মৌহা গাছ রয়েছে, সেই গাছের ধারে রয়েছে কয়লা খনির গভীর শব্দ। বোঝা যাচ্ছে? মানে কবির ওই যে মৌহা বন যেটা কল্পনা করলেন, সেটা ইন রিয়ালিটি কোথায় দেখা যাচ্ছে? কয়লা খনির ধারে রয়েছে, যেখানে কবি পৌঁছাতে পারবেন না, কারণ কবি তো কাজ করছেন এখানে। সেই জন্য মৌহা বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, কয়লা খনির একটা বিশাল শব্দ রয়েছে, সেই শব্দের মাঝখানে মৌহা বনে এর ওই অস্তিত্ব প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর শিশির ভেজা সবুজ সকালে, এখানে একটু আগে দেখলাম সন্ধেবেলা, রাতের দিক, কবি যেখানে বিষণ্ণ অবসন্ন হয়ে পড়েছেন সেখানে, আর শিশিরে ভেজা সবুজ সকালে, সকালবেলাও সবুজ, সবুজ রঙের সেই সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। মানে এই সমস্ত রাত, অবসন্ন বিষণ্ণ রাতের পর শিশির ভেজা সবুজ সকালে তো আসে, সবুজ সেই সকালে অবসন্ন মানুষ, কোন মানুষগুলো? কয়লা খনিতে যারা কাজ করছিল, যারা সারা দিন খেটে খুঁটে ক্লান্ত, সেই সমস্ত মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কয়লা খনিতে যারা কাজ করে তাদের গায়ে কালো ধুলো লেগে থাকে, সুতরাং সেই ধুলোর কলঙ্ক, কলঙ্ক মানেও এখানে কালো, কালো ধুলো লেগে রয়েছে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। ঘুমহীন তাদের, ঘুমহীন কেন? কারণ সারা রাত জেগে তাদের কাজ করতে হয়, সেই জন্য ঘুমহীন তাদের চোখে হানা দেয়, মানে ঘুম তাদের চোখে যেন পুরো নেমে আসে, কারণ সারা রাত তারা ঘুমায়নি। সেই জন্য কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, ক্লান্ত তারা হয়ে গেছে এবং সঙ্গে দুঃস্বপ্ন। জীবন যেন তাদের কাছে আনন্দের কোনো সোর্স নয়, তাদের কাছে দুঃখ, দুর্দশা এবং শুধুমাত্র দুঃখেরই একটা উপাখ্যানে যেন পরিণত হয়েছে তাদের এই সমগ্র জীবন, সমগ্র সময়। সেই জন্য বলছে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্নটা বারবার ঘুরে ফিরে আসছে তার কাছে। ঠিক আছে, এখানেই কবিতাটা শেষ। কবিতাটা কিন্তু ভালো, কবিতায় দুটো দিক দেখানো হয়েছে, একটা হচ্ছে কবির কল্পনার জগৎ, একটা রিয়েলিটির জগৎ। আরেকটা জিনিস এখানে বলতে হবে যে আমরা কখনো কখনো আমরা যে অবস্থায় রয়েছি, সেকেন্ড স্ট্যান্ডায় ঠিক যে কথাটা বলা হলো, কবি একটা রিয়েলিটির মধ্যে রয়েছেন। সেটা কি? কবি কয়লা খনির মধ্যে কাজ করেন, সেই জায়গায় কোনো রোম্যান্টিসিজম নেই, কোনো কল্পনা নেই, সেখানে শুধু আছে হার্স রিয়ালিটি, কঠিন বাস্তব, যেখানে কবিকে একসাথে নিরবচ্ছিন্নভাবে ওই ক্লান্তিদায়ক কাজটা করে যেতে হচ্ছে। কিন্তু তার মধ্যেও আমরা যখন প্রচন্ড ক্লান্তির কাজ করি, তার মধ্যেও আমরা কল্পনা করি না যে এখানে আমরা যেতে পারলে ভালো হতো, ওখানে যেতে পারলে ভালো হতো। আমাদের সেই কল্পনা, এটা তো কল্পনা মানুষের কখনো মরে না, আশা কখনো নষ্ট হয় না, আশা নিয়েই বেঁচে আছি আমরা। কবি সেরকম ভাবে ওই সেকেন্ড স্ট্যান্ডায় থাকা ওই রিয়াল যে কন্ডিশন, সত্যিকারের যে পরিস্থিতি তার, সেটা খুবই বিষণ্ণ অবসন্ন হওয়ার মতো, সেই পরিস্থিতি থেকে কবি কল্পনা করছেন মৌহার দেশ নামক কাল্পনিক একটি জায়গার কথা, যে জায়গায় সব কিছু পারফেক্ট এবং যেখানে কবি মারাও যেতে চাইছেন। সেই জায়গায় কবি যদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তবে তার জীবনটাকে তিনি ধন্য বলে মনে করবেন। ঠিক আছে, এই রিয়ালিটি এবং কল্পনা
কল্পনা এবং বাস্তবতা এই দুটোকে নিয়েই এই কবিতা। প্রথমটা রয়েছে হচ্ছে কল্পনার জগৎ, কবির স্বপ্নের জগৎ, দ্বিতীয়টা রিয়ালিটি। এবং এটাও সত্যি কথা, আমরা যতই কল্পনা করি না কেন, যতই ভাবি না কেন কোনো সিচুয়েশনের কথা, কোনো জায়গার কথা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে রিয়ালিটিতে কিন্তু ফিরতেই হয়। কবি কিন্তু এই কল্পনা করে তার সারা জীবন অতিবাহিত করতে পারবেন না বা সারা দিন অতিবাহিত করতে পারবেন না, তাকে কিন্তু সত্যিকারের প্র্যাকটিক্যাল জগতে ফিরতেই হবে। সেরকমই কবি প্রথমে কল্পনা করলেন মহুয়ার দেশের কথা। ফার্স্ট স্ট্যাঞ্জাতে মহুয়ার দেশ সম্পর্কে সমস্ত ভালো কথা বলা হলো, সমস্ত কাল্পনিক কথাবার্তা বলা হলো, কিন্তু সেকেন্ড স্ট্যাঞ্জায় কবিকে ফিরতেই হলো তার সেই কর্কশ কঠোর রিয়ালিটির মধ্যে, বাস্তবতার মধ্যে। এবং এটাই হচ্ছে সত্যি, আমাদেরকে যতই আমরা স্বপ্ন দেখি না কেন, সকালবেলায় স্বপ্ন ভাঙবে এবং আমাদেরকে কাজের মধ্যে সত্যিকারের এই রিয়েল জগতে ফিরতে হবে। এটাই হচ্ছে এই কবিতার মূল কথা বা সারমর্ম, ঠিক আছে, বা অন্তর্নিহিত অর্থ। কবিতাটা সুন্দর।